নমস্কার। আমি যে কথাটা আজকে বলতে চাইছি সেটা জানি না কার কাছে কতটা গ্রহণযোগ্য হবে। কিন্তু বিষয়টা খুব জরুরি বলবার দরকার আছে। আমরা জাতিভেদ প্রথাটাকে এবং এই সমাজ ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যেখানে প্রাচীন কালে যারা এই সমস্ত সমাজ ব্যবস্থা করেছিলেন তাদের সম্বন্ধে যেন একটু ভুল ধারণাই পোষণ করে থাকি। কিন্তু বিষয়টা কি সেরকম? বিষয়টা সেরকম নয়। একটা সময়তে মানুষ বিনিময় প্রথায় চলতেন। তখন যদি চাষি চাষ না করতেন তাহলে ধান বা ফসল কে ফলবে? ঠিক একই রকমভাবে কামারের কাজ কামার করতেন, চাষির কাজ চাষা করতেন, যারা যুদ্ধ বিগ্রহ করবার তারা করতেন। তো এইরকমভাবে সমস্ত বিষয় ভাগ, ভাগ করা ছিল। তার মধ্যে একটা বিশেষ বক্তব্য যেটা সেই জন্য সমাজ ব্যবস্থা হয়েছিল এবং তখনকার দিনে শিক্ষা ব্যবস্থায় ছিল একটু অন্যরকম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ৪ ই জাতির চতুর্বর্ণ, এই চতুর্বর্ণের প্রত্যেকটা মানুষ এই গুরুগৃহে যেতেন। গুরুগৃহে গিয়ে তারা সেখানে পৈতে ধারণ করতেন। সবাইকেই পৈতে নিতে হতো। এবার পৈতে নেওয়ার পর সেখানে গুরুগৃহে নিজেদের পাঠ শেষ করার পরে তারপরে তাদেরকে একটা জায়গাতে ভাগ করে দেওয়া হতো একটা সময়ে। যেমন এখন একটা পর্যায় আছে স্নাতকোত্তরে যেতে গেলে পরে সায়েন্স, কমার্স, আর্টস ভাগ করে দেওয়া হয়। তখনও কিন্তু এর ভাগ ভাগ ছিল। পরবর্তীকালে ব্রাহ্মণ সবাই হয়েছেন, কথাটা ভালো করে বুঝবেন। ব্রাহ্মণকে সবাই করা হলো, অর্থাৎ পৈতে প্রত্যেককে দেওয়া হলো গুরুগৃহে যাওয়ার সঙ্গে সঙ্গে। সেটা কখন? এই ৫-৬ বছরের পর। তো তারপরে দীর্ঘদিন ১২ বছর যাবৎকাল এইভাবে গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য পালন করেছেন এবং তাদের সমস্ত রকম শিক্ষা গ্রহণ করেছেন। এরপরে অস্ত্রবিদ্যায় যারা নিপুণ তাদেরকে আলাদাভাবে অস্ত্রবিদ্যা শেখানো হলো। তাদের জন্য আরেকটা আলাদা গুরু নেওয়া হলো। যেমন আমাদের কৌরব পাণ্ডব কুলের মহাভারতের যে দ্রোণাচার্যের কথা শুনেছেন, উনি ছিলেন সবার অস্ত্রগুরু। ঠিক একই রকমভাবে যারা বৈশ্য ব্যবসা-বাণিজ্য করতেন, তারাও আলাদাভাবে পাঠ নিতেন। এইভাবেই প্রত্যেকের আলাদা, আলাদা জীবিকা নির্বাহ করবার জন্যে আলাদা, আলাদা কাজকর্মে যোগদান করতে শুরু করলেন। ক্ষত্রিয়রা যারা যুদ্ধবিগ্রহে পারদর্শী হলেন তারা আ দেশ রক্ষার কাজে লাগলেন। যারা বেদার্চনা করতেন, যারা এই দিকটা বুঝতে পারতেন তারা সাহিত্য চর্চা করতেন। তো সাহিত্যের একটা ভাগ আসলো। যারা ব্যবসা-বাণিজ্য করতেন তারা বৈশ্য। বাকি এরকম আরও অনেক কাজ ছিল যে কাজগুলো অনেক রকম আরও অনেক রকম কাজ সমাজে এখন আছে না? কেউ ক্লারিক্যাল পোস্টে কাজ করে, কেউ রাজার তত্ত্বাবধানে কাজ করে, কেউ খাজাঞ্চি। এই বিভিন্ন রকম যে সম্প্রদায় আছে আরেকটা তাদেরকে ভাগ করা হলো শূদ্র। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ৪ টে জাতি হলো। ৪ টে বর্ণ ভাগ হলো। তো ব্রাহ্মণের কাজ হলো বেদার্চনা করা, পূজা-পাঠ করা, আ শিক্ষা বিস্তার করা। আর ক্ষত্রিয়র ভাগ হলো দেশ রক্ষা করা, যুদ্ধ-বিগ্রহ করা। বৈশ্যর ভাগ হলো ব্যবসা-বাণিজ্য করা। এছাড়াও আরও অনেক কাজ আছে। বাকি সমস্ত কাজ করতেন শূদ্ররা। এখানেও কি শূদ্র কি কম? তো সেই শূদ্র বলতে কারা? যাদেরকে কায়স্থ আমরা বলি তারাই শূদ্র। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের কেউ কি ছোট? ব্রাহ্মণ সবার উপরে, বাকি সবাই নিচে এটা নয়। এখন বলি চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি এরাই কি শুধুমাত্র চক্রবর্তী, ভট্টাচার্য এরাই কি শুধুমাত্র পৈতে নেওয়ার অধিকারী? এরাই কি শুধুমাত্র ব্রাহ্মণ? না। আজকে কোনো একটি ভট্টাচ ঘরের আমার ঘরের একটি ছেলে যদি আমি যেমন ভট্টাচ আমি, আমার ঘরে কোনো সন্তান ছেলে জন্ম দেয়, তো সে কি জন্মানোর সঙ্গে, সঙ্গে ব্রাহ্মণ হচ্ছে? নিশ্চয়ই নয়। তাকে যখন পৈতে দান করা হবে, যখন তার উপবীত হবে, তখন থেকে সে ব্রাহ্মণ হতে পারে। তখন থেকে। পৈতে না নিলে নয় ব্রাহ্মণের ছেলে পৈতে না নিলে ব্রাহ্মণ নয়। ঠিক একই রকমভাবে ঘোষ, বোস, দাস, মণ্ডল, বিশ্বাস যাই হোক, যেকোনো ঘরের ছেলেই যদি পৈতে নেয় সে ব্রাহ্মণ হতে পারে। এটা আমাদের বেদ স্বীকৃত এবং ভারতীয় সংবিধান স্বীকৃত কথা। তাহলে আমরা এই জাতিভেদটা কেন মনে, মনে পোষণ করি? আমি তো চাই যদি কেউ পৈতে নিতে চায় যে কেউ আমি পৈতে দিতে পারি। তাতে কোনো অসুবিধা নেই। তার অধিকার আছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি? এরপরে হলো নমঃশূদ্র। কিন্তু নমঃশূদ্রের কথাটা আমি পরে বলব। আজকে এ পর্যন্ত থাক।